ভাই জাত কি লাগাইছি ভিতরে ঢুকতে দেয় না, বুঝছেন? এটা কোনো কথা? জীবনে কি বালটা হালাইলাম, না হইলাম এসএসসি পাস, না হইলাম জিএসসি পাস, না হইলাম মাস্টার কমপ্লিট। হারবে কোনতুন ফ্রেমের ভিতর সময় দিলে হারবে কোনতুন। দূর বেটা, কোন জায়গাত মেয়েকে ইংলিশে কিচ্ছু করলে কিচ্ছুই বুঝি না। হারবে কোনতুন। ওকে ওকে, ভাষা গুড। হে গাইজ, আসসালামু আলাইকুম। শারম ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। আর আজকে কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই টাইটেল থেকে বুঝতে পারছেন। সো অনেকদিন পরে আবার একটা ট্যুর দিতে যাচ্ছি রোজা রেখা। সো ফাইনালি দেখতে থাকুন ব্লগটা। ওকে, সো ফাইনালি এখান থেকে গাড়ির তেলটা নেওয়ার পর এখন আমরা চলে যাব হচ্ছে বজজার গন্তব্যে। আর এখান থেকে হচ্ছে যাইতে মিনিমাম 1 ঘন্টা লাগবে। আর অলরেডি আমাদের একটা বাইক চলে গেছে আর এখন আমরা যাচ্ছি। সো দেখতে থাকুন। সো গাইজ, এখন হচ্ছে যে আমরা নোয়াখালী গেট, আর এখান থেকে হচ্ছে সোজা চলে যাবে। এটা হচ্ছে মাইজদি টু চৌরাস্তা রোড, আর চৌরাস্তা থেকে হচ্ছে সোজা লিঙ্ক রোডে ঢুকে যাবো। দুইটা হচ্ছে যে একদম সোজা বজরা রোডে চলে যাবো, ঠিক আছে? আর এখন হচ্ছে যে আমরা একটু দাঁড়ালাম, যার কারণে হচ্ছে যে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই একটু পিছনে পড়ে গেছে। আর অনেক রোদের কারণে অবস্থা একদম খারাপ। তো দেখতে পারতেছি না আজকে ওয়েদারটা কেমন। ওকে, ভাই পরিস্থিতি কি অবস্থা? পরিস্থিতি হুরাই গরম। এই যা রোজারাই রুদ্র, পরিস্থিতি কি অবস্থা? ও মা, গরম গরম পরিস্থিতি কঠিন। ফাইনালি এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর এখন চলে যাব হচ্ছে গান্ধী আশ্রম ফার্স্ট অফ অল। আর জানি না ওইখানে ঢুকতে দেয় কি না, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ঢুকবো, আর ঢুকে অবশ্যই ভিডিও করবো। ওটাও করা যায়।
নোয়াখালী জেলার অন্যতম একটি ঐতিহাসিক নিদর্শন গান্ধী আশ্রম। জেলা সদর মাইজদিকোট থেকে প্রায় 25 কিলোমিটার উত্তরে সোনাইমুড়ি উপজেলার জয়াক বাজার সংলগ্ন সড়কের পাশে এর অবস্থান। তৎকালীন জমিদার প্রয়াত ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষের বাড়িতে এই গান্ধী আশ্রম স্থাপিত হয়। বর্তমানে গান্ধী আশ্রম নোয়াখালীর একটি সেবামূলক সংগঠন হিসেবে দেশব্যাপী খ্যাতি লাভ করেছে। গান্ধী আশ্রমে গান্ধীজির নামে একটি জাদুঘরও আছে। অহিংস সমাজ প্রতিষ্ঠায় গান্ধীর কর্মময় জীবনকে সাধারণ মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত বিভিন্ন দুর্লভ ছবি, বই, জিনিসপত্র নিয়ে 2000 সালে 2 অক্টোবর গান্ধী আশ্রমের মূল ভবনে প্রতিষ্ঠা করা হয় গান্ধী স্মৃতি জাদুঘর। প্রতিদিন সোম থেকে শনিবার সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসেন অসাম্প্রদায়িক ও অহিংস সমাজ গঠনে মহাত্মা গান্ধীর ভূমিকার নানা দিক দেখতে। জাদুঘরে সংরক্ষিত গান্ধীর কর্মময় জীবনের কিছু কথা ও ছবি যে কারো চিন্তার জগৎকে নাড়া দেবে। কোনো ব্যক্তির স্মৃতি কিংবা ব্যক্তি জীবনের কর্মকাণ্ড নিয়ে এমন জাদুঘর সত্যিই বিরল। এখানে আর পারতেছি না থাকতে, জাস্ট এখন রোজার কারণে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর দেখতে তো পারতেছি না, আজকে তাপমাত্রা অনেক হাই, অনেক, যার কারণে কথা বলতে অনেক প্রবলেম হতেছে অনেক। তার আগে তো রোজার মধ্যে আরেকটা জায়গায় গেছিলাম, ওটা দেখতেই পারছেন, নোয়াখালী কক্সবাজার, ওইখানে গেছি, এত বেশি কষ্ট হয় না, কিন্তু এই জায়গায় আসছি আজকে অনেক বেশি কষ্ট হইতেছে। আর ফুয়াদ কি বলবো, চেহারা চোখে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। সো এখন এই জায়গায় ঢুকতে পারি নাই, কি বলবো, হয়তো বা করোনা শেষ হলে অন্য একটা দিন আবার আসবো, আইসা আবার এখানে ভিডিও করব। এখন আমরা হচ্ছে যে আমাদের গন্তব্যে চলে যাব। একটা বজ্র মসজিদ আছে, তারপর যাইতে পড়বো হচ্ছে সোনাইমুড়ি মসজিদ, ওইখানে যাই কিছুক্ষণ রেস্ট করব, তারপরে চলে যাবো। ওকে, সো লেটস গো, সো লেটস গো, এনজয় দ্য রাইড। I got the cash in the bag, stadium packed. Born a rock star in this life, gone live it up on the attack. Baby. আসলাম হচ্ছে সোনাইমুড়ি কেন্দ্রীয় জামে মসজিদে। আর এখানে কিছুক্ষণ রেস্ট করা, মানে অবস্থা একদমই খারাপ, রাস্তার অবস্থা বলতে গেলে বালু দিয়ে অবস্থা একদম খারাপ। এদিকে তো রোডটা একটু ঠিক আছে আসার সময়, কিন্তু যাওয়ার সময় হচ্ছে যে আসার সময় যে বালুটা দেখছেন বালুর জ্বর, এখন আবার সেই বালুর জ্বরের মাঝখান দিয়ে যাইতে হবে। সো এখন মসজিদের ভিউগুলো একটু নেওয়া হবে। তো বাই বাই সোনাইমুড়ি বাজার। আর এখন চলে যাবো হচ্ছে বজরা বাজার, আর ওইখানে হচ্ছে বজরা শাহী মসজিদে আমরা আসরের নামাজ পড়বো, দেন পরে ইফতারের আগে বাসায় ব্যাক করবো। আল্লাহ জানি ইফতার আগে যেতে পারি কিনা, কারণ রোদের কারণে আজকে সবার রোজার এক অবস্থা একদম খারাপ হয়ে গেছে, যার কারণে অনেক প্রবলেম হয়েছে। তো ফাইনালি অনেক কষ্টের পর অনেক বালু খেয়ে রোজা রাইখা রোদের মধ্যে চলে আসলাম হচ্ছে বজরা শাহী মসজিদে। আর এখন হচ্ছে যে এখানে আশেপাশে একটু ঘুরবো, তারপরে আর 5 মিনিট পরে হচ্ছে যে আসরের আজান, দেন আসরের নামাজ এখানে পড়ে দেন হচ্ছে যে আবার বাসায় ব্যাক করবো। সো তার আগে মসজিদের যে রিয়েল ভিউগুলো এগুলো একটু দেখে আসুন। ওকে, মসজিদের সামনে, আর এখন হচ্ছে নামাজ পড়বো, যার কারণে কথা বলতে পারবো না। সো মসজিদের ভিউটা দেখেন, আর মসজিদ থেকে নামাজ পড়ার পরে জাস্ট একটু কথা বলো, দেন আবার চলে যাব। ওকে, সো এখন নামাজ পড়তে পড়তে হচ্ছে যে মসজিদের ভিউটা একটু দেখতে থাকা, ঠিক আছে। দিল্লির মোগল সম্রাট ভারতবর্ষে 300 বছরের অধিকাল রাজত্ব করেন। এই দীর্ঘ সময়কালে মোগল সম্রাটগণ এবং তাদের আমলারা বিভিন্ন স্থানে অসংখ্য ইমারত, মসজিদ নির্মাণ করেন, যা আজও স্থাপত্য শিল্পের বিরল ও উজ্জ্বল নিদর্শন হিসেবে বিরাজমান। এগুলোর মধ্যে আগ্রার তাজমহল, সেকেন্দ্রা, দেওয়ানে আম, আগ্রা দুর্গ, দিল্লির লালকেল্লা ও দিল্লির শাহী জামে মসজিদ অন্যতম। মোহাম্মদ শাহের আমলে দিল্লির বিখ্যাত জামে মসজিদের অনুকরণে জমিদার আমানউল্লাহ 1154 হিজরি সাল 1139 বাংলা মোতাবেক 1741 সালে, অর্থাৎ প্রায় 300 বছর পূর্বে বজরা শাহী মসজিদ নির্মাণ করেন, যা আজও মোগল স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হিসেবে দেশ বিদেশে পর্যটকদের কাছে দৃষ্টি আকর্ষণ করে আসছে।
জমিদার আমানুল্লাহ তার বাড়ির সম্মুখে 30 একর জমির উপর উঁচু পাড়যুক্ত একটি বিশাল দিঘি খনন করেন। এই দিঘির পশ্চিম পাড়ে মনোরম পরিবেশে আকর্ষণীয় তোরণ বিশিষ্ট প্রায় 116 ফুট দৈর্ঘ্য, 74 ফুট প্রস্থ এবং প্রায় 20 ফুট উঁচু ও 3 গম্বুজ বিশিষ্ট ওই ঐতিহাসিক মসজিদখানা নির্মাণ করেন। এই মসজিদকে মজবুত করার জন্য মাটির প্রায় 20 ফুট নিচ থেকে ভিত তৈরি করা হয়। সুদৃশ্য মার্বেল পাথর দ্বারা গম্বুজগুলো সুভূষিত করা হয়। মসজিদের প্রবেশের জন্য রয়েছে 3টি ধনুকাকৃত দরজা। মসজিদের প্রবেশ পথের উপর রয়েছে কয়েকটি গম্বুজ। কেবলা দেওয়ালে 3টি কারুকার্য খচিত মেহরাব আছে। বংশানুক্রমিক ইমাম মোগল সম্রাট মুহাম্মদ শাহের বিশেষ অনুরোধে পবিত্র মক্কা শরীফের বাসিন্দা, কারো মতে দিল্লির বাসিন্দা, তৎকালীন অন্যতম বুজুর্গ আলেম হযরত মাওলানা শাহ আবু সিদ্দিকী ওই ঐতিহাসিক মসজিদের প্রথম ইমাম নির্বাচিত হন। তার বংশধর যোগ্যতা অনুসারে আজও এই মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে প্রথম ইমাম সাহেবের 7ম পুরুষ ইমাম হাসান সিদ্দিকী উক্ত মসজিদের ইমামের দায়িত্ব পালন করে চলেছেন। এখানে মানত বিফলে যায় না। প্রতি শুক্রবার মানতের সিন্নি, জিলাপি, মিষ্টি স্তূপ জমে বজরা শাহী মসজিদে। জনশ্রুতি রয়েছে যে এই মসজিদে মানত করলে তাতে শুভ ফল পাওয়া যায়। তাই দেখা যায় যে মনের আশা পূর্ণ করা, বিপদ থেকে মুক্তি লাভ ও দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি পাওয়ার আশায় এখানে শত শত মানুষ ভিড় জমায়। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। ভাই সো সবার অবস্থা অনেক খারাপ। আর ভাই এই তুই রোজা রাখছিস না? হ্যাঁ, তুই রোজা রেখে এখন আবার রাইড করবি, এখন তুই আবার বাইক মোছস, এটা দুধ। আমি দিতেছি না, ফুকর দিতেছি। গাইস, তো ব্লগটা এখানে শেষ করলাম। আর যদি সবার থেকে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। ওকে, সো বাই বাই। আর নেক্সট এপিসোড হচ্ছে যে হয়তো ঈদের পরও করতে পারি বা হয়তো বা রোজার মধ্যেই করতে পারি। আর যদি রোজার মধ্যে করি তাহলে অবশ্যই দেখতে পারবেন, সেটা ঈদের আগেই আবার আপলোড করা হবে। ওকে, আর যদি ঈদের পরে যাওয়া হয়, ঈদের পরে আমাদের 3টে ইভেন্ট অলরেডি রেডি। সো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাস্ক অবশ্যই ইউজ করবেন। ওকে, আল্লাহ হাফিজ। هزيت في الله لم تهزم ولم تهم حتى وعدت أمة الإسلام في النجوم مولاي صل